যারা দ্য কনজুরিং দেখেছেন তারা অ্যাড আর লরেন ওয়ারেনকে নিশ্চয়ই চেনেন। আমেরিকার সবচেয়ে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যাদের কেস ফাইল থেকে তৈরি হয়েছে বিশাল এক হরর মুভি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সিনেমার পর্দার বাইরে তাদের আসল গল্পটা কেমন ছিল, চলুন আজ সেটাই একটু জানার চেষ্টা করি। ওয়ারেন দম্পতি তাদের দীর্ঘ ক্যারিয়ারে দাবি করেছেন যে তারা 10,000-এরও বেশি প্যারানর্মাল কেস নিয়ে কাজ করেছেন। ভাবুন একবার, 10,000+, সংখ্যাটা কিন্তু বিশাল। তো 1952 সালে তারা নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চ নামের একটা সংস্থা খোলেন। এরপর বই লেখা, লেকচার দেওয়া আর নানা রকম ভৌতিক ঘটনার বিশেষজ্ঞ হিসেবে তারা এতটাই বিখ্যাত হয়ে যান যে একসময় তাদের প্যারানর্মাল দুনিয়ার রকস্টার বললেও ভুল হবে না। অ্যাড ওয়ারেন নিজেকে পরিচয় দিতেন একজন ডিমোনোলজিস্ট হিসেবে, মানে ভূত, প্রেত বা অশুভ শক্তি নিয়ে যারা কাজ করেন। আর লরেন দাবি করতেন তার নাকি এক বিশেষ ক্ষমতা আছে, তিনি আত্মার সাথে যোগাযোগ করতে পারতেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? তাদের সবচেয়ে নামকরা কেসগুলোই কিন্তু পরে বড় বড় সিনেমার প্লট হয়ে গেছে, যা তাদের একেবারে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছে। তো চলুন তাদের সেই সব বিখ্যাত কেসের দুনিয়ায় একটু ঢুমারা যাক, যেগুলো হয়তো অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রথমে আসি অ্যানাবেলের কথায়। একটা সাধারণ দেখতে র্যাগেডি অ্যান পুতুল, কিন্তু ওয়ারেনদের মতে এই নিরীহ চেহারার পুতুলটার ভেতরে ছিল এক অশুভ আত্মার বাস, আর সেজন্যই পুতুলটাকে তারা তাদের অকাল্ট মিউজিয়ামের একটা কাচের বাক্সে বন্দি করে রাখেন, যেটা আজও সেখানেই আছে। এটা সম্ভবত তাদের সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে বিতর্কিত কেস। অ্যামিনিটিভিলের এক পরিবার দাবি করে যে তাদের নতুন বাড়িতে এমন ভয়ঙ্কর শয়তানি শক্তির উপদ্রব ছিল যে তারা মাত্র 28 দিনের মাথায় সব ফেলে পালিয়ে আসতে বাধ্য হয়। এই ঘটনা নিয়েই পরে তৈরি হয় বিখ্যাত বই আর সে গা ছমছমে সিনেমা। এবার একটু লন্ডনের দিকে যাওয়া যাক। অ্যানফিল্ডে একটা পরিবার অদ্ভুত সব ঘটনার শিকার হচ্ছিল। ঘরের জিনিসপত্র নিজে থেকেই এদিক ওদিক উড়ে যেত, দেয়াল থেকে আসত অদ্ভুত সব শব্দ। ওয়ারেনরা সেখানে গিয়ে যাচ করেন এবং বলেন এর পেছনেও আছে এক অশুভ শক্তি। আর হ্যাঁ, এটাও পরে একটা ব্লকবাস্টার সিনেমার গল্প হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই সব ভয় জাগানো কাহিনীর পেছনে সত্যিটা আসলে কি? কারণ ওয়ারেনদের পুরো ক্যারিয়ার জুড়েই তাদের ঘিরেছিল অনেক প্রশ্ন, অনেক সমালোচনা আর অনেক সংশয়। চলুন এবার গল্পের অন্য দিকটাও একটু দেখা যাক। এখানেই মাঠে নামেন স্কেপটিকরা, মানে যারা সবকিছুতে যুক্তির প্রমাণ খোঁজেন। নিউ ইংল্যান্ড স্কেপটিক্যাল সোসাইটির মতো সংস্থাগুলো ওয়ারেনদের প্রমাণগুলো নিয়ে গবেষণা করে, আর তাদের সিদ্ধান্ত ছিল একদম সোজাসাপটা। ওয়ারেনদের দাবিকে সমর্থন করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণই নেই। তাদের ভাষায় এই সবই বাজে কথা। তো এই সমালোচনার আলোকেই চলুন বিখ্যাত কেসগুলোকে আরেকবার একটু অন্য চোখে দেখি। দেখা যাক সিনেমার গল্পের বাইরে বাস্তবতার দাবিগুলো ঠিক কেমন। সিনেমার সাথে বাস্তবের ফারাকটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। যেমন যে অ্যামিটিভিল হরর নিয়ে এত হইচই, সেটার গল্প নাকি মদের আড্ডায় বসে বানানো হয়েছিল। আবার এনফিল্ড কেসে অন্য তদন্তকারীরা বলেন ওয়ারেনরা নাকি সেখানে কোনো আমন্ত্রণ ছাড়াই হাজির হয়েছিলেন, আর তাদের বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি। এমনকি একটা কেস নিয়ে যে লেখক বই লিখেছিলেন তিনিও পরে গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এবার আসা যাক এমন একটা কেসে যার নামটাই একটা সিনেমার গল্পের মতো, শয়তান আমাকে দিয়ে এটা করিয়েছে। এটা আমেরিকার আইনি ইতিহাসে প্রথম কেস যেখানে খুনের আসামি আত্মপক্ষ সমর্থনে বলেছিল যে সে শয়তানের দ্বারা আবিষ্ট ছিল। এই মামলার ঘটনা প্রবাহ কিন্তু বেশ জটিল। প্রথমে ওয়ারেনরা আসেন ডেভিড নামে এক কিশোরের এক্সোরসিজমের জন্য। কিছুদিন পর আর্ন জনসন নামে এক ব্যক্তি খুন করে বসেন। আদালতে তার আইনজীবী দাবি করেন যে ডেভিডের শরীর থেকে বেরোনোর শয়তানি নাকি জনসনের উপর ভর করেছিল। কিন্তু আসল টুইস্টটা আসে অনেক পরে, 2006 সালে, যখন ডেভিডের নিজের ভাই কার্ল বলেন পুরো ঘটনাটাই ছিল ওয়ারেনদের সাজানো একটা ধাপ্পাবাজি, শুধু টাকা আর খ্যাতির জন্য। তাহলে ওয়ারেনদের নিয়ে শেষ কথা কি বলা যায়? সত্যি কল্পকাহিনী নাকি পুরোটাই প্রতারণা? তাদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যে প্রধান সমালোচনাগুলো উঠে এসেছে, চলুন সেগুলোকে এক জায়গায় করে দেখি। অভিযোগগুলো যদি এক করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়, ওয়ারেনরা গল্প বানাতেন বা ছোট ঘটনাকে বড় করে দেখাতেন। তাদের কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না, আর অনেক কেসে তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন ছিল। এমনকি যে পরিবার বা লেখকরা তাদের সাথে কাজ করেছেন তাদের অনেকেও পরে গল্পের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আর সবচেয়ে বড় অভিযোগটা ছিল এই সব কিছুর পেছনে মূল উদ্দেশ্য ছিল খ্যাতি এবং অর্থ। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন একটা সত্যি ঘটনা নিয়ে সিনেমা তৈরি হয়, ব্যবসা হয়, তখন কোনটা সত্যি আর কোনটা নিছক বিনোদন, সেই লাইনটা আমরা টানব কোথায়?
কোন গল্পগুলোকে আমরা সত্যি বলে বিশ্বাস করতে চাই আর কেনই বা চাই? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।